ভোটের আগে জনসংযোগে জোর। আমতায় জনসংযোগে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বাইক মিছিল করলেন তিনি। বেতাই মোড় থেকে নারিক পর্যন্ত হলো বাইক মিছিল। বাইক মিছিলের পর দেওয়ালও লিখলেন বিজেপি সাংসদ। আমতা বিধানসভায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল লিখন করছেন সুকান্ত মজুমদার। তিনি কিন্তু বিজেপির হয়ে তিনি দেওয়াল লিখছেন এই মুহূর্তে আমতায়, এবং যে পদ্মফুল সেই পদ্মফুল এবং বিজেপি এটা লেখা রয়েছে। সুকান্ত দা, এখনো তো প্রার্থী ঠিক হয়নি, দেওয়াল লিখন শুরু হয়ে গেল? দেখুন, প্রার্থী আমাদের হবে ঠিক উপযুক্ত সময় মতো, কিন্তু মূল বিষয় হচ্ছে মানুষ নরেন্দ্র মোদীর মুখ আর হচ্ছে পদ্মফুল, এই দুটোকে দেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়। তো স্বাভাবিকভাবে পদ্মফুল হচ্ছে আমাদের প্রতীক, সেই প্রতীক আকার কাজ আমরা চালাচ্ছি প্রতি বুথে, আমাদের এই কাজ চলছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাতে যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে গঠন হবে, নরেন্দ্র মোদী সরকার গঠন হবে, তো স্বাভাবিকভাবে আমরাও সেই ওয়াল পেন্টিং বা ওয়াল রাইটিং যাই বলুন না কেন তাতে আমরা নেমেছি, এবং দেয়াল লিখন হচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি বুথে ভিজিবিলিটি এই দেয়াল লিখনের মধ্যে দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা অনেকটাই প্রস্তুত। কিন্তু তৃণমূলের যেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, সেখানে বিজেপি কি মুখ্যমন্ত্রী কিছু মুখ প্রজেক্ট করে ইলেকশনে ভালো মুখ আর এর থেকে ভালো মুখ দরকার আছে? এটাই তো সব থেকে ভালো মুখ, সব থেকে বড় মুখ। আপনাদের এখনো প্রস্তুতি কি রকম? প্রস্তুতি, ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নেবে, এই ধরনের প্রস্তুতি আছে। আমরা প্রতিদিন প্রস্তুতিকে উত্তর আরো বাড়াচ্ছি, এবং এটাই দেখবেন যে এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়ে যাবে। এই যে প্রতিকুর রহমান ভোটের আগে দলবদল হলো, কি বলবে? আমার মনে হয় এটা ইম্প্যাক্টলেস। একটাই প্রশ্ন আপনার কাছে, যে কত আসন আশা করছেন এই যে বিধানসভা নির্বাচন? মাননীয় গৃহমন্ত্রীজি বলে দিয়েছেন 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। যেরকম অমিত শাহজি বলেছেন সেরকম ভাবেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন সেরকম ভাবেই সুকান্ত মজুমদারের বক্তব্য যে 1/3 তারা মেজরিটি নিয়ে আসবেন, এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে 3 বছর জেল খেটেছেন। জেল মুক্ত হয়ে বিধানসভা ভোটের আগে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে গেলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে, আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, ভোটে তৃণমূল কি টিকিট দেবে পার্থ চট্টোপাধ্যায়কে? আজকে বেহালার মানুষের কাছে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি তোমাদেরই লোক। একেবারেই নির্লজ্জ। চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। স্কুলে নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ, বান্ধবীর ফ্ল্যাটের টাকার পাহাড়, গ্রেফতারি, তৃণমূল থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া, 3 বছর 3 মাসের জেল জীবন কাটিয়ে শেষমেশ জামিন। আর এবার বিধানসভা ভোটের ঠিক আগে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। খেলেন চা, কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি যেদিন শারীরিকভাবে অন্তত গাড়িতে ওঠার মতন শক্তি পাবো, আমি বেহালাতেই যাব। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। 2011, 2016, 2021 3বার বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর 2 ছিলেন, কিন্তু 2022-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় যখন জনসংযোগে নামলেন, তখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে আর প্রার্থী করবেন? তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারায়নি, যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে। আমি মানুষের সেবা করতে চাই, সেই মানুষের সেবাটা করব। দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। তিনি একা চলতেই পারেন। তিনি যদি বলেন আমি এককভাবে রাজনীতি করব, ইন্ডিপেন্ডেন্টলি আমি দাঁড়াবো, তাতে তো ভারতবর্ষের সংবিধানে কোথাও আপত্তি নেই। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে দলের পক্ষ থেকে তার রাজনৈতিক জীবন সুগম তৈরি করে দেওয়া হবে। এটা ভাবা ঠিক হবে না।
ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে জল্পনার মধ্যেই কটাক্ষ ছুটছে বিরোধীরা। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা 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 কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। তৃণমূল তাকে প্রার্থী না করলে তিনি যে নির্দল হিসেবে লড়তে পারেন, সম্প্রতি সেই ইঙ্গিত মেলেছিল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পাইনি। যাকে যাকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। এদিকে বেহালা ম্যান্টনে জনসংযোগ কার্যালয়ের সামনে যান পার্থ চট্টোপাধ্যায়। আরো অগ্রগতি আশা করেছিলাম। যেখানে ব্যাটন ছেড়ে গিয়েছিলাম, ভিতর ঘুরে দেখলাম যে মানুষের যা প্রত্যাশা, কোথাও 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 ছন্দপতন আছে। রাস্তাঘাটে ভিতরে এত বাম্পার কেন, আমি তার মানে বুঝলাম না। আমার নয়, বাম্পার দিয়ে আটকাবার চেষ্টা হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় যেহেতু মানুষের ভোটে নির্বাচিত, তাই যতদিন পর্যন্ত না এই বিধানসভার টার্ম ওভার হচ্ছে ততদিন পর্যন্ত তিনি অফিসিয়াল বিধায়ক হিসেবে তিনি তার কার্যালয়ে যেতেই পারেন। সেই গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা তার রয়েছে। দল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে কি তৃণমূল প্রার্থী করবে পার্থ চট্টোপাধ্যায়কে, নাকি নির্দল হিসেবে দাঁড়াতে পারেন তিনি? উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শহরের প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য প্রণামের আড্ডা কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় বয়স্কদের সঙ্গে বসবেন পুলিশ আধিকারিকেরা, তাদের সমস্যার কথা শুনবেন। কারো বয়স 60, কারো বয়স আরো বেশি, সকলেই বয়সের ভারে নুব্জ। অনেকেই একা থাকেন এই শহরে। শনিবার সুভাষ সরোবরে এই রকমই বেশ কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। অসুস্থ অশক্ত শরীরে বাজার করা, ওষুধ কেনার মতো দৈনন্দিন কাজগুলো করতেও বেগ পেতে হয় বেশিরভাগ বয়স্ক মানুষকে। প্রায়শই একাকী বৃদ্ধ বৃদ্ধার ওপর হামলার ঘটনাও সামনে আসে। এইসব প্রবীণদের কথা মাথায় রেখেই 2009 সালে প্রণাম প্রকল্প শুরু করে কলকাতা পুলিশ। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সহ একাধিক বিষয় নজর রাখেন পুলিশ কর্মীরা। এবার প্রণামের আড্ডা কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ। মাসে একদিন বা দুদিন বয়স্ক নাগরিকদের সঙ্গে আমরা শহরের বিভিন্ন জায়গায় বসবো, কারণ অনেকেই একাকিত্বে ভোগেন। শহরের পুলিশের প্রতি শহরের বয়স্ক প্রণম্য মানুষদের যে সংযোগটা, বিশ্বাসটা যাতে আরেকটু মজবুত হয়, সেই জন্যই প্রণামের আড্ডা। বর্তমানে সাইবার প্রতারকদের সফট টার্গেট হচ্ছেন বয়স্করা। সুভাষ সরোবরে বয়স্ক মানুষদের সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ তোলেন পুলিশ কমিশনার। সাইবার প্রতারণা থেকে বাঁচতে কি করা প্রয়োজন, প্রবীণদের সেই বিষয়গুলি করে বুঝিয়ে দেন। সবশেষে বয়স্কদের সঙ্গে ছবিও তোলেন পুলিশ কমিশনার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।